ত্রিকোণমিতিক অনুপাতের আরেকটি ক্লাসে সকলকে স্বাগত জানাচ্ছি। আমি ফাহাদুল ইসলাম, প্রভাষক, গণিত বিভাগ, মুন্সিরহাট প্রফেসর ওয়াহিদুর রহমান ডিগ্রি কলেজ। প্রিয় শিক্ষার্থীরা, গত ক্লাসে আমরা ত্রিকোণমিতিক ফাংশনের পর্যায়কাল সম্পর্কে আলোচনা করেছিলাম। আজকেও তার একটু আলোচনা করে আমরা সামনে গাণিতিক সমস্যার সমাধান করতে চেষ্টা করব। আশা করি তোমরা সম্পূর্ণ ক্লাসটি মনোযোগ সহকারে তোমরা উপভোগ করবা। তো চলো আমরা আজকের পার্ট শুরু করি। আজকের পার্টটি ত্রিকোণমিতিক ফাংশনের পর্যায়কাল। আমি গত ক্লাসে আলোচনা করতে চেষ্টা করেছি একটা ফাংশনকে যদি, অর্থাৎ এফ থিটা ফাংশনকে পর্যায়কাল বলা হয় যদি এফ থিটা প্লাস টি ইকুয়াল টু এফ থিটা হয়। তো এখানে টি এর সর্বনিম্ন যে মানের জন্য সম্পর্কটি সত্য হয় তাকে ফাংশনটি পর্যায়কাল বলে। এই কথাটা দ্বারা গত ক্লাসে আলোচনা করেছি, এই ক্লাসে আবার তোমাদেরকে একটু বোঝাতে চেষ্টা করব। তো আমরা যদি একটা ফাংশনকে নিলাম, ধরো আমরা সম্ভবত প্রথম ক্লাসে কি দ্বিতীয় অধ্যায়ে আমরা এগুলা সমাধান করতে চেষ্টা করেছি যে সাইন 5000 ডিগ্রি কোণ। তো সাইন 5000 ডিগ্রিকে তুমি কি করেছ, যে 2π এর সামনে রেখে 180 ডিগ্রিকে সাথে রেখে তুমি ভাঙতে চেষ্টা করেছো, অর্থাৎ সেটাকে কোয়াড্রেটিক যে নিয়মটা আছে যে চতুর্ভাগ পদ্ধতিতে সেটাকে সাজিয়ে তুমি সেটাকে সাজাতে চেষ্টা করেছো। তো এখানে যদি আমরা এটা প্রমাণ করতে যাই, দেখো সাইন থিটাকে যদি আমরা সাইন 2π প্লাস থিটা লিখি, দেখো 2π প্লাস থিটা, 2π মিনস 1π 2π প্লাস থিটা, প্রথম করে সাইন পজিটিভ, অর্থাৎ সাইন 2π প্লাস থিটা ইকুয়াল টু সাইন থিটাই হয়। আবার যদি 4π প্লাস থিটা হয়, অর্থাৎ দুইবার হলো, তিনবার, এই চারবার 4π, অর্থাৎ মূলত তো আরো একবার ঘুরছে, এটা চতুর্ভাগটাকে আরো একবার ঘুরছে, তো 4π প্লাস থিটা। আবার 6π মিনস এই চতুর্ভাগটাকে সে যে তিনবার ঘুরছে, তখন 6π প্লাস থিটা। এখন একবার ঘুরলো, দুইবার ঘুরলো, তিনবার ঘুরলো, তো মৌলিকভাবে সে কয়বার ঘুরছে? মৌলিকভাবে সে একবার ঘুরছে, ওই একবারটি হচ্ছে তার পর্যায়কাল। তো এটা সমাধানের জন্য আমরা আরেকটু যদি সামনে এগোই, দেখো সবগুলা সেম। তো এখন আমরা যে কাজটা করব, যে কোন পর্যায়ে ফাংশনের পর্যায়কে থিটা এর সহগ দ্বারা ভাগ করলে পর্যায় পাওয়া যায়। যাই হোক, যেমন y ইকুয়াল টু a sin b থিটা প্লাস c এর পর্যায়কাল হবে। তো সাইন এর পর্যায়কালটা কিভাবে? 2π, সাইনের পর্যায়কালটা হচ্ছে 2π। এটা যদি আমরা একটু তোমাদেরকে একটু দেখাতে চেষ্টা করি, দেখো যদি সাইনের গ্রাফটা আমরা খেয়াল করি, যদি আমি সাইনের গ্রাফটা একটু আঁকতে চেষ্টা করি, যদি এখানে একটু দেখা যাচ্ছে না, আমার আরো একটু এদিকে আঁকতে হবে। যদি সাইনের গ্রাফটা আমি আঁকি, দেখো একটা পূর্ণ পর্যায় সম্পূর্ণ করেছে সে, তখন তাকে আমরা 2π বাই, এখানে বি হচ্ছে, তোমরা যদি উপরে লক্ষ্য করো থিটা এর সাথে যে যদি কোনো সহগ থাকে সেটা হচ্ছে তার বি, অর্থাৎ সাইন পাওয়ার এন বি থিটা প্লাস সি, কস পাওয়ার এন বি থিটা প্লাস সি, সেক পাওয়ার এন বি থিটা প্লাস সি, সেক পাওয়ার এন বি থিটা প্লাস সি এর পর্যায়কাল হবে 2π বাই পরমান বি।
এখানে n বিজোড়, যদি এই যে nটা বিজোড় হয় আর কি, যদি সাইনের পাওয়ার বা এদের পাওয়ারটা বিজোড় হয় তখন আমরা তার পর্যায়কাল ধরবো এটা। আবার পাই বাই বি যখন তার পর্যায়কালটা যখন সে জোড় হয়, আবার 10 পাওয়ার n b x প্লাস c cot পাওয়ার n b x প্লাস c পর্যায়কাল পাই বাই বি হয়। তো এখানে একটা গাণিতিক সমাধান দিয়ে দিছে, দেখো sin 3x প্লাস cos 2x এর পর্যায়কাল কত। তো sin 3x পাওয়ার কত, তার বিজোড় 1, এই কারণে বিজোড়, তো 3x, তো 3 এখানে 3 হচ্ছে b এর মান, তার মানে sin 3x এর পর্যায়কাল হবে 2 পাই বাই b। এখন b এর মান হচ্ছে 3, তার মানে sin 3x এর পর্যায়কাল হচ্ছে 2 পাই বাই 3। cos 2x এর পর্যায়কাল, cos এর পাওয়ার কত 1, হ্যাঁ 1, তো তার পর্যায় হবে 2 পাই বাই b, অর্থাৎ b এর মান হচ্ছে 2, তার মানে এটা কাটাকাটি করলে অর্থাৎ cos 2 cos 2x এর পর্যায়কাল হবে শুধু পাই। তো যাই হোক, এখানে যদি আমরা কাটাকাটি না করে যদি আমরা দেখি 2 পাই বাই 3 ও 2 পাই বাই 2 এর লসাগু, দুইটা লসাগু যদি আমাদের লসাগু একটু লবগুলো লসাগু, হরগুলোর লসাগু, দুঃখিত গসাগু, হরগুলোর গসাগু, হরগুলোর গসাগু 1 আর লবগুলোর লসাগু তো 2 পাই, তার মানে দুইটার পর্যায়কাল হচ্ছে 2 পাই। আশা করি এই অঙ্কটাও তোমরা বুঝতে পেরেছ। এখন দ্বিতীয় আরেকটা অঙ্ক আছে, দেখো ঠিক একইভাবে যদি আমরা করতে যাই, এখানে যে sin x বাই 3 প্লাস cos x বাই 2 এর পর্যায়কাল নির্ণয় করো। sin x বাই 3 এর পর্যায়কাল ইকুয়াল টু 2 পাই বাই b, b এর মান হচ্ছে 1 বাই 3, হ্যাঁ, তার মানে 6 পাই। তো একই কথা cos x বাই 2 এর পর্যায়কাল হচ্ছে 2 পাই বাই b, b এর মান হচ্ছে হাফ, তার মানে 4 পাই। মানে 6 পাই ও 4 পাই এর লসাগু হচ্ছে, যে আমরা দুইটার মধ্যে আমরা লসাগু বের করলে আমাদের কি হয় 12 পাই। এটাও তোমরা বুঝতে পেরেছ। যদি আমরা এখন যে সাইন পাওয়ার, দেখো জোর সাইন পাওয়ার 4x প্লাস cos পাওয়ার 4x জোর, তো জোর হওয়াতে আমরা a স্কয়ার প্লাস b স্কয়ার, a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab আমরা লিখলাম, a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab। তাহলে sin স্কয়ার x প্লাস cos স্কয়ার x, এটা মান হচ্ছে 1। তারপরে দেখো তো 2 sin x cos x, দেখো এই জায়গাটা যদি আমরা এখানে কি আছে 2 sin স্কয়ার x cos স্কয়ার x, এখন যদি আমরা বাহিরে একটা হাফ গুণ করে ভিতরে যদি একটা কি 2 গুণ করি, তার মানে দেখো তো বাহিরে একটা হাফ আছে, ভিতরে এই 4 গুণ করলে তার মানে sin স্কয়ার প্লাস, না সরি প্লাস আসবে কেন, sin স্কয়ার x cos স্কয়ার x, cos স্কয়ার x, এখানে cos স্কয়ার x আছে, অর্থাৎ হাফ, দেখো এখানে 2 ছিল এখানে 4 হয়ে গেল, অর্থাৎ কাটাকাটি করলে কিন্তু 2 sin স্কয়ার cos স্কয়ার x ই থাকে। এখন পরের লাইনে আমরা কি করতে পারি, পরের লাইনে আমরা 2 sin x cos x sin x cos x হোল স্কয়ার লিখতে পারি, ঠিক না, sin x cos x হোল স্কয়ার লিখতে পারি। তো 2 sin x cos x হোল স্কয়ার লিখলে 2 sin x cos x কে আমরা লিখতে পারি sin 2x, 2 sin x cos x কে লিখতে পারি sin 2x হোল স্কয়ার। তো হোল স্কয়ারটা কোথায় এসে পড়ছে, sin স্কয়ার উপরে চলে আসছে, sin এর উপরে চলে আসছে, আর 2x, আর হাফটা ওই আগে যে আমরা নিয়েছিলাম ওই হাফটা এটা। আশা করি এই জায়গাটা তোমরা বুঝতে পেরেছো।
তো এখন এখানে কি লিখতে পারি sin 2x, এটা জোড়, এখন এটা জোড় কিন্তু। তো sin 2x এর পর্যায়কাল, তো আমাদের এখানে কি দেখো তো, এটা সম্ভবত যদি আমি লক্ষ্য করি, তো আমাদের যে সূত্র আছে সে সূত্র মতো এখানে সেটা করা হয়েছে। তো হাফ আছে এখানে 1 মাইনাস হাফ সাইন স্কোয়ার 2x। আচ্ছা ঠিক আছে, তো সাইন 2x এর এটা পাওয়ারটা তো আমাদের যেহেতু 1, আমরা প্রথমে সাইন 2x এর পর্যায়কালটা নির্ণয় করি। তো সাইন 2x এর পর্যায়কালটা হচ্ছে সে 2 পাই, সাইন x এর পর্যায়কাল 2 পাই বাই b, এর মান হচ্ছে তার 2, আমাদের এটা পাই। তো সাইন স্কোয়ার 2x এর পর্যায়কাল, দেখো সাইন 2x এর পর্যায়কাল বাই 2, কেন 2? ওই যে b এর মান এখানে 2। তো সাইন 2x এর পর্যায়কাল হচ্ছে আমাদের পাই, এই যে আমরা পাই বের করছি, পাই 2, সুতরাং এটা পর্যায়কাল হচ্ছে পাই বাই 2। এই অঙ্কগুলা কিন্তু তোমাদের এমসিকিউর জন্য আসে এবং মাঝে মধ্যে 2 নাম্বারের জন্য যে সহজ মান যে প্রশ্নটা আছে কতে আসে, ওই সহজ মান প্রশ্নের জন্য এইটা খুবই গুরুত্বপূর্ণ এই অঙ্কগুলা। তো সাইন কিউব x এর পর্যায়কাল কত? সাইন কিউব x এর পর্যায়কাল 2 পাই বাই b, এর মান হচ্ছে কত? x এর সহগ 1, তো 2 পাই। সাইন পাওয়ার 4x এর পর্যায়কাল, দেখো সাইন x, হ্যাঁ দেখো সাইন x এর পর্যায়কাল হচ্ছে 2 পাই বাই x এর সহগ b, অর্থাৎ x এর সহগ 1, b এর মান হচ্ছে 1, 2 পাই। মানে সাইন 4x এর পর্যায়কাল হবে সাইন x এর পর্যায়কাল বাই 2 দিয়ে ভাগ, যা আমাদের, তারপরে দেখো আমরা 2 দিয়ে ভাগ, তারপরে দেখো যে 2 পাই বাই 2, অর্থাৎ এটার মান হচ্ছে পাই। আশা করি পর্যায়কাল নির্ণয় করার সূত্রগুলো তোমরা বুঝতে পেরেছ। যে কিভাবে তোমরা বাসায় নিজেরা এই যে কাজ পর্যায় নির্ণয় করো, এগুলা বাসায় চেষ্টা করবা। এখন আমরা যদি আরো সামনে অগ্রসর হই, সাইন অনুপাত পরিবর্তন, অর্থাৎ এগুলা আমরা কোয়াড্রেটিক ইকুয়েশন আমরা বুঝিয়েছিলাম, এগুলা দেখো তোমরা সবচেয়ে ভালো হবে যদি এই চারটা তোমরা একটু পড়ো, তাহলে তোমাদের এমসিকিউ সম্পর্কে তোমাদের একটা ধারণা হয়ে যাবে। আবার কোন ঘরে সাইনের মান কি হতে পারে সেটি তোমরা বুঝতে পারবে। দেখো ত্রিকোণমিতিক ফাংশন দেখে সাইন থিটা কিন্তু প্রথম দেখো 0 থেকে বড় সমান 90 থেকে ছোট সমান, প্রথম ঘরে সাইনের মানটা হচ্ছে 0 1, দ্বিতীয় ঘরে 1 থেকে কমে 0 হয়, তৃতীয় ঘরে 0 থেকে কমে -1 হয়, চতুর্থ ঘরে -1 থেকে 0 বরাবর cos থিটা মান এভাবে। এই চারটা যদি তোমরা যে কোয়াড্রেটিক যে চতুর্ভাগ আছে, যে চতুর্ভাগটা যদি এভাবে তোমরা একটু এঁকে, যেমন প্রথম ঘরের মানটা হচ্ছে সাইনের ক্ষেত্রে এইটা, দ্বিতীয় ঘরেরটা হচ্ছে সাইনের ক্ষেত্রে এই দেখো 1 থেকে কমে, যে 1 থেকে কমে 0 বরাবর আসে, এটা হচ্ছে তৃতীয় ঘরের জন্য, এটা হচ্ছে চতুর্থ ঘরের জন্য। এইভাবে যদি তোমরা গ্রাফ এঁকে এদের মানগুলা নিয়ে একটু পড়াও, তাহলে দেখা যাবে কি এগুলো তোমরা খুব সহজে আত্মস্থ করতে পারবা। এগুলো এমসিকিউর জন্য তোমাদের খুবই গুরুত্বপূর্ণ। তো দেখো y = sin x, এটার একটা লেখচিত্র অঙ্কন।
দেখো এটা অনেক বোর্ডেও আসছে, অনেক গুরুত্বপূর্ণ একটা অঙ্ক, যে অনেকবারে আসছে এবং এগুলো এসে থাকে। আবার তোমাদের প্র্যাকটিক্যাল পরীক্ষা ঠিক হুবহু এভাবেও আমরা গ্রাফ অঙ্কটা দিয়ে দিতে পারি। হ্যাঁ, তো এগুলা খুব গুরুত্ব সহকারে করবা। এই অঙ্কগুলা তোমাদের মেইন পরীক্ষাও আসবে, আবার দেখা গেল কি প্র্যাকটিক্যাল পরীক্ষাও আমরা এই অঙ্কগুলা দিয়ে দিব। তো আমরা এখানে আমাদের অঙ্কটা আছে y = sin x। তো সে 360 ডিগ্রি মাইনাস 360 ডিগ্রি থেকে সমান বা বড়, প্লাস 360 ডিগ্রি সমান বা ছোট। তো উল্লিখিত সীমার মধ্যে 30 ডিগ্রি ব্যবধানে y = sin x এর মান ক্যালকুলেটরের সাহায্যে 2 দশমিক স্থান পর্যন্ত। অর্থাৎ প্রথমে দেখো এই কথাটা কি বলছে, 30 ডিগ্রি ব্যবধানে নিয়েছে। তুমি ইচ্ছা করলে 60 ডিগ্রি ব্যবধানও নিতে পারো, ইচ্ছা করলে 90 ডিগ্রি ব্যবধানও তুমি নিতে পারো, কিন্তু এখানে হিসাবটা একটু সূক্ষ্ম আসার জন্য এখানে তারা 30 ডিগ্রি ব্যবধানে এখানে মানটা নিয়েছে। তো আমাদের সর্বনিম্ন মান কত? আমাদের সর্বনিম্ন মান হচ্ছে -360 ডিগ্রি। এটা যদি আমরা এক্স এর পরিবর্তে বসাই, এগুলো মূলত এক্স এর ভ্যালু, এক্স এর পরিবর্তে যদি 360 ডিগ্রি আমরা বসাই, তাহলে আমরা ক্যালকুলেটরে যদি ব্যবহার করি বা যদি কোয়াড্রেটিক ইকুয়েশনও ব্যবহার করি, যদি এটা একটু সময় সাপেক্ষ সবগুলা মানের জন্য, তো আমরা যদি ক্যালকুলেটর ব্যবহার করি তার মান 0 আসবে। প্রথমে বলে দিছি 30 ডিগ্রি ব্যবধানে, তো 360 ডিগ্রি থেকে 30 ডিগ্রি ব্যবধান 330 ডিগ্রি। তো 330 ডিগ্রি যদি আমরা ক্যালকুলেটরে এটা প্রয়োগ করি তাহলে আমাদের এটা আসবে হাফ। আবার যদি আমরা 30 ডিগ্রি ব্যবধানে -300 ডিগ্রি নেই তাহলে ক্যালকুলেটর আসবে 0.87। আমি তৃতীয়টার কথা বলছি। আরো 30 ডিগ্রি ব্যবধান, দেখো 30 ডিগ্রি আরো কমলো, হ্যাঁ 30 ডিগ্রি কমলে সেটার জন্য আমরা যদি মান বের করতে যাই তাহলে এটা আমাদের মান আসলো 1। এইভাবে 30 ডিগ্রি কমতে 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 আমরা 0 পর্যন্ত চলে আসলাম, 0 বসালাম, তারপরে চলে আসলো আমাদের 0। আবার 0 থেকে 30 ডিগ্রি ব্যবধান, 30 ডিগ্রি দেখো আগে থেকে যখন আমরা -360 ডিগ্রি বসাইছিলাম এই লিমিট থেকে কিন্তু 30 ডিগ্রি আমরা কমিয়েছি, দেখো রিডিউস করেছি, 0 পর্যন্ত চলে আসছি। এখন 0 থেকে কমিয়ে আমরা 0 থেকে আমরা বাড়াবো, বাড়িয়ে 30 ডিগ্রি নিলাম 0.5, 60 ডিগ্রি নিলাম 0.87, 90 ডিগ্রি নিলাম 1, 120 ডিগ্রি নিলাম, এটা আসলো। এইভাবে আমরা সর্বোচ্চ কত পর্যন্ত বের করতে পারবো? 360 ডিগ্রি পর্যন্ত আমরা বের করতে পারবো। আমরা গ্রাফটা বের করলাম, বের করার পর এখন ছক কাগজে পরস্পরচ্ছেদী দুটি লম্ব সরলরেখা, পরস্পরচ্ছেদী দুটি লম্ব সরলরেখা কি বলছে দেখো, এইটা একটা আর এইটা একটা, হ্যাঁ এই যে এক্স অক্ষ ও অক্ষ আমরা যেটাকে বলি আর কি, পরস্পরচ্ছেদী দুটি সরলরেখা এক্স অক্ষ ওয়াই অক্ষ নির্ধারণ করলাম আমরা, কারণ গ্রাফ কাগজে তো এগুলো দেয়া থাকে না। তো তুমি তোমার পেন্সিল দিয়া তুমি একটা রেখাকে একটু মোটা করে দিয়ে এটা একটাকে এক্স অক্ষ ধরবা আর একটাকে ওয়াই অক্ষ ধরবা। তারপর এক্স অক্ষ বরাবর ক্ষুদ্রতম বর্গের এক বাহু = 10 ডিগ্রি, মানে ছোট একটা গড়কে তুমি 10 ডিগ্রি নিছো। দেখো এক্স অক্ষ বড় ক্ষুদ্রতম বর্গের এক বাহু, ছোট একটা ঘরকে যদি তুমি 10 ডিগ্রি, ওয়াই অক্ষ বরাবর ক্ষুদ্রতম 10 বাহু, ক্ষুদ্রতম বর্গের 10 বাহু, 1 একক, অর্থাৎ 10 গড়কে 1 একক। এই যে এখান থেকে এই 10 গড়, 10টা বৃত্তকে যদি ওয়াই অক্ষ বরাবর 10টা বর্গকে 1 একক, এক্স অক্ষ বরাবর ছোট্ট একটা ঘরকে যদি তুমি 10 ডিগ্রি হিসেবে ধরে তালিকাভুক্ত বিন্দুগুলো, অর্থাৎ যে বিন্দুগুলো আমরা বের করছি, অর্থাৎ এখানে -360 ডিগ্রির জন্য 0 আসছে, -330 ডিগ্রির জন্য 0.5 আসছে, 300 ডিগ্রির জন্য 0.87 আসছে, এগুলাকে বলা হয় যে তালিকাভুক্ত বিন্দুগুলি ছক কাগজে স্থাপন করি। তবে বিন্দুগুলো মসৃণ বক্ররেখা দ্বারা যুক্ত করলেই y = sin x লেখচিত্র
পাওয়া যাবে। অর্থাৎ বলছে কি, যদি বিন্দুগুলো আমরা যে গতিপথের সাথে যদি আমরা বিন্দুগুলো যদি আমরা মিলিয়ে দিই, পেন্সিল দিয়ে মিলিয়ে দিই, তাহলে আমরা y = sin x এর আমরা লেখচিত্রটা পেয়ে যাব। তো দেখো এখানে কি করেছে, প্রথমে 360 ডিগ্রির জন্য, হ্যাঁ, এই যে -360 ডিগ্রি, তো 10 গড় y অক্ষ 10 গড় 10 গড় যেতে 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 এখানে হচ্ছে 360 ডিগ্রি, 360 -360 ডিগ্রি, -360 ডিগ্রি মান কত? 0। 360 ডিগ্রির জন্য আমাদের y এর মান বেরিয়েছে 0, এই কারণে এটা x অক্ষ বরাবর রইল। তারপর -330 ডিগ্রি, -330 ডিগ্রি দেখো এই ঘরটা, আমি যদি একটু পেন্সিলে দেখো -330 ডিগ্রির জন্য আমরা এই ঘরটা, হ্যাঁ, এই ঘরটা, তো এটার জন্য আমরা কি পাই? 0.5। দেখো 10 গড়কে যদি আমরা 1 ধরি, এই দেখো 5 গড় হচ্ছে তার 0.5। আবার এখান থেকে এটা যদি আমরা নেই, তার জন্য আমরা কত পাই? 300 ডিগ্রির জন্য আমরা কত পাই? 300 ডিগ্রির জন্য পাই 0.87, অর্থাৎ এই বিন্দুটা আমরা পাই 0.87। আবার 270 ডিগ্রি, আমরা কিন্তু মাইনাসে আছি, হ্যাঁ, মাইনাসে আছি, এই 270 ডিগ্রির জন্য আমরা 1 পাই, দেখছো 1 পাই আমরা 1। এইভাবে আমরা বসাতে 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 সবগুলো বিন্দু আমরা বসালাম। ইহাই নির্ণয়ে গ্রাফ। আশা করি এই গ্রাফটা তোমরা বুঝতে পেরেছো। তবে এখানে তোমরা এগুলা মনে রাখবা, এই যে সাইন লেখচিত্রের বৈশিষ্ট্য, এইগুলা কিন্তু তোমার পরীক্ষায় তোমাদেরকে লিখতে হবে, হ্যাঁ, এটা কিন্তু 4 মার্কের জন্য আসবে, তো এই কারণে এটা সাইন লেখচিত্রের বৈশিষ্ট্যটা তোমরা দিয়ে দিতে হবে। লেখচিত্রে কোথাও ছেদ বা লম্ব নাই। দেখো লেখচিত্রটা, এটা একটা ঢেউ, আমরা যদি বলি এটা একটা অসিলিয়েটিং ফাংশন, দুদুল্যমান ফাংশন, এটাতে কোনো লম্ব কিছু নেই, এটা হচ্ছে যে লম্ব কিছু নেই, এটা হচ্ছে তোমার কি বলা, ঢেউ, হ্যাঁ, ঢেউর মতো। এটা কি তোমরাও পরের ক্লাসে শিখবা যে অসিলিয়েটিং ফাংশন বলে ইংলিশে। যাই হোক, লেখচিত্র কোথাও ছেদ বা লম্ব জাম্প নাই, অর্থাৎ কোনো লেখচিত্র অবিচ্ছিন্ন, অর্থাৎ এটা সে কিন্তু কারোর কোনো মানে ঢেউ আকারে কিন্তু চলে গেছে সে, হ্যাঁ, ঢেউ আকারে সে চলে গেছে, কোথাও কোনো গ্যাপও নাই, আবার কোথাও থেকে জাম্প করে, অর্থাৎ এখান থেকে শুরু হয়েছে তো আবার এখান থেকে শুরু, এরকম কিছু না, এটা কিন্তু অবিচ্ছিন্ন, অর্থাৎ কন্টিনিউয়াস। দেখো কন্টিনিউয়াস। এক্স এর সকল বাস্তব মানের জন্য ফাংশনটি সংজ্ঞায়িত। এক্স এর যে কোনো মান তুমি যদি এখানে সাইন এক্স এ বসাও, এক্স এর পরিবর্তে বসা, তাহলে সে মান দিবে, হ্যাঁ। আবার লেখচিত্রটি আকার দেখো ঢেউয়ের মতো, তার সর্বোচ্চ মান +1, দেখ সর্বোচ্চ মান +1, সর্বনিম্ন মান -1, এর মধ্যে দোলায়মান, অর্থাৎ রেঞ্জ হচ্ছে -1 থেকে 1 পর্যন্ত, -1 থেকে 1 পর্যন্ত। দেখো এই যে -1 থেকে 1 পর্যন্ত হচ্ছে 1 পর্যন্ত হচ্ছে তার রেঞ্জটা। এটি একটি পর্যায়ভিত্তিক ফাংশন, যা পর্যায়কাল 2π, যেটা বলছিলাম আমরা, সাইনের পর্যায়কাল হচ্ছে 2π। দেখো সে দেখো একটা পর্যায় এখান থেকে শুরু করে, দেখো এখানে সে একটা পর্যায় সম্পন্ন করে, হ্যাঁ, এদিকে 180, এদিকে দেখো 180, যাই হোক সে এই কারণে 2π, হ্যাঁ। 90 এর বিজোড় গুণিতকের মানগুলো সাইন ফাংশনের মান সর্বোচ্চ বা সর্বনিম্ন। 90 এর বিজোড় গুণিতক 90, 270, দেখো, হ্যাঁ, 270 এখানে 90 ডিগ্রির জন্য এগুলো দেখো, অর্থাৎ 90 এর বিজোড়, হ্যাঁ, এই দেখো 3 × 90 ডিগ্রি, এটা 3 × 90 ডিগ্রি, এটা 1 × 90 ডিগ্রির মান হচ্ছে এটা, দেখছো 1 × 90 ডিগ্রি মান হচ্ছে এটা, 3 × 90 ডিগ্রি মান হচ্ছে সর্বোচ্চ, এটা আর কি, হ্যাঁ, এটা সর্বনিম্ন, এটা হচ্ছে সর্বোচ্চ, সর্বনিম্ন সর্বোচ্চ। 90 ডিগ্রির বিজোড় গুণিতক মানগুলো সাইন ফাংশনের মান সর্বোচ্চ বা সর্বনিম্ন। 90 ডিগ্রি জোড় গুণিতক মানগুলা ফাংশনের মান 0, দেখো এই দেখো 4 × 90 ডিগ্রি, তার মান y 0, 2 × 90 ডিগ্রি জোড় গুণিতক 0, 0 × 90 ডিগ্রি 0, হ্যাঁ, 2 × 90 ডিগ্রি 0, দেখছো 4 × 90 ডিগ্রি 0। তো এইগুলা যদি গ্রাফটা দেখে দেখে তোমরা যদি এই বৈশিষ্ট্যগুলা মুখস্থ করো বা মনে রাখো, তাহলে দেখা যাবে কি তোমাদের সামনে যে কোনো পরীক্ষায় আসলে
এগুলা তুমি সহজেই তুমি উল্লেখ করতে পারবা, অংশগ্রহণ মানে সহজে তুমি এগুলা উত্তর দিতে পারবা। তো প্রথমটাতে ছিল আমাদের -360° থেকে +360° পর্যন্ত। এখন আমরা দেখো রেডিয়ানে মানটা দিয়ে দিছে যে cos x এর মানটা -360°, 2π মানেই তো 360°, হ্যাঁ, এবং প্লাসের মানটা হচ্ছে কত 360°। আগের অঙ্কটাই সেম, তবে এখানে আমরা রেডিয়ানে প্রকাশ করেছি। আগেটা কি উল্লেখিত সীমার মধ্যে দেখো 30° ব্যবধান, আগেরটা এটাও কিন্তু 30°, অর্থাৎ 180 কে 6 দ্বারা ভাগ করলে 30° হয়, তার মানে 5/6 দ্বারা 30° ব্যবধানে y = cos x মানে কোসাইন সারণী বা ক্যালকুলেটরের সাহায্যে 2 দশমিক স্থান পর্যন্ত নির্ণয় করি আমরা। তো এটা হচ্ছে আমাদের কি, তো আমরা প্রথমে ইচ্ছা করলে 300, যেহেতু 2π থেকে বড় বা সমান, আমরা 2π থেকে বড় বা সমান বলছে, তো সেহেতু আমরা 2π এর জন্য আমরা 2π দিয়েও একটা মান বের করতে পারি, 2π দিয়েও একটা মান বের করতে পারি আমরা, হ্যাঁ। তো একইভাবে তোমরা ক্যালকুলেটরে এগুলা হিসাব করে, অর্থাৎ 30° ব্যবধানে। তো পাই মানে কি, পাই মানে 180। তো 180 কে এখানে 12/6 অর্থাৎ 12/6 কে 180 সাথে যদি তুমি গুণ করো, যে মানটা আসুক না কেন, এই মানটা যদি তুমি x এর জায়গায় বসাও তাহলে তার মান আসবে 1। ঠিক তো 180 সাথে যদি 11/6 গুণ করলে যে মানটা আসবে সেটা যদি x এ বসে তার মান আসবে এটা। আবার পাইয়ের মান কত 180°, তো 10/6 180 সাথে গুণ করে যে মানটা আসবে সেটার জন্য এটা এখানে বসালাম আমরা, ঠিক আছে। আবার 9/6 পাইয়ের মান 180 সাথে গুণ করলে যে মানটা আসবে সেই মানটা যদি x এ বসে তাহলে আমাদের 0 আসলো, অর্থাৎ উপরে যে অঙ্কটা যেভাবে করেছি ঠিক সেইভাবে, এবং পরিমাণও ঠিক সেইভাবে। তোমরা দেখো পরিমাণটা ঠিক সেইভাবে নেওয়া হয়েছে। হিসাবটা যেহেতু তোমরা ক্যালকুলেটরে করবা, সেহেতু আমি আর এটা নিয়ে আলোচনা করলাম না, কারণ 30° ব্যবধানে মাইনাস থেকে শুরু করলে -360°, -330°, -300°, এবং ক্রমে 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 0 পর্যন্ত আসলা, 0 থেকে 30°, 30 থেকে 60, 60 থেকে 90, এভাবে 360° পর্যন্ত তোমরা যাবা। অর্থাৎ আগের মানটি তুমি নাও, কোনো সমস্যা নাই, কারণ তুমি তো ক্যালকুলেটরই ব্যবহার করছো। তো দেখো আগের কথাগুলো, সম্পূর্ণ আগের কথাগুলাই, হ্যাঁ। এখন 3 বাহু, এখানে দেখো x অক্ষ বরাবর ক্ষুদ্রতম বর্গের 3 বাহুকে π/6, কোনো দরকার নাই, আমরা এই যে এক বাহুকে 10° ধরবো আমরা, তাহলে আমাদের মান বের করাটা খুব সহজ হয়ে যাবে। একই কথা দেখো, এক বাহুকে 10°, 3 বাহুকে 30°, একই তো কথা। আগেটা ধরেছিলাম আমরা এক বর্গক্ষেত্রকে 10°, আর এখানে 3 বর্গক্ষেত্রকে 3 বাহুকে 30°, একই কথা। y বরাবর 10 বাহুকে 1 একক ধরে বিন্দুগুলি ছক্কাগুলো স্থাপন করি, অতএব বিন্দুগুলো মসৃণ বক্ররেখা দ্বারা যুক্ত করলে y = cos x ফাংশন লেখচিত্র পাওয়া যাবে। তো এটার জন্য আমরা সাজালাম, তার বিন্দুগুলো স্থাপন করলাম, স্থাপন করলে এই আমাদের লেখচিত্র। আর এই বৈশিষ্ট্যগুলো তোমাদেরকে অবশ্যই দেখে দেখে তুমি পড়ে পড়ে বৈশিষ্ট্যগুলো মনে রাখবা, শিখবা, কারণ 2টা শিখলে বাকিগুলা চলে আসবে। 3টা শিখবা, sin x এরটা শিখবা, cos x এরটা শিখবা, tan x এরটা শিখবা। 3টা শিখলে দেখবা তুমি ভালোভাবে এটা আনসার করতে পারবা, হ্যাঁ। তারপরে এখানে আরেকটি অঙ্ক আছে, দেখো এখানে কি tan x এর জন্য y = tan x এর জন্য -3π/2 থেকে সমান বা বড়, 3π/2 থেকে ছোট বা সমান। এটার জন্য প্রথমে দেখো তো কি করেছে, তোমরা সবগুলো ক্যালকুলেটরে হিসাব করবা, কোনো কথা নেই, ক্যালকুলেটর হিসাব করে মানটা বসাবো। দেখো এই মানটা বসানোর পরে মান আসছে ইনফিনিটি। তোমরা ইচ্ছা করলে কিন্তু -3π/2 বসাতে পারো, হ্যাঁ, 3π/2 বসাতে পারো। তারপরে এখানে কি বলছে দেখো তো, এখানে উপরোক্ত ব্যবধি অন্তর্গত পাই x = -π 0π বিন্দুতে tan θ এর মান 0।
মাইনাস পাই 0 পাই বিন্দুতে, এই তিনটা বিন্দুতে tan x এর মান হবে 0। তারা প্রথমে একটু বেসিক আলোচনা করে নিয়েছে, কারণ tan এর গ্রাফটা একটু ব্যতিক্রম। দেখো tan এর গ্রাফটা একটু ব্যতিক্রম, তো তাই এই কারণে তারা একটু মানগুলা নিয়ে একটু আলোচনা করতেছে এখানে। আবার x ইকুয়াল টু প্লাস মাইনাস পাই বাই 2 প্লাস মাইনাস 3 পাই বাই 2 বিন্দুগুলো tan x এর মান বিশ্লেষণ করলে দেখা যায় যে x টেন্ডস টু, দেখো তো লেফট হ্যান্ড সাইডে, অর্থাৎ পাই বাই 2 হতে সামান্য কম। দেখো এখানে মাইনাস দিছে, যে এখানে যেটা মাইনাস দেওয়া হয়েছে তার মানে পাই বাই 2 থেকে সামান্য কম, টেন্ডস টু 90 ডিগ্রি থেকে কমের দিকে হলে y এর মান হবে ইনফিনিটি। আবার দেখো 90 ডিগ্রিতে একটু বেশি মান হলে y এর মান হবে মাইনাস ইনফিনিটি। অনুরূপভাবে x এর মানটা যদি 3 পাই বাই 2 এর থেকে মানে একটু কমের দিকে যায়, 3 পাই বাই 2 এর দিকে কমের দিকে যায়, তাহলে y এর মান হবে ইনফিনিটি। আর x এর ভ্যালুটা যদি পাই বাই 2 মাইনাস এত হলে যাবে মাইনাস ইনফিনিটি। হ্যাঁ, x টেন্ডস টু মাইনাস 5 হলে তারপরে এটার জন্য এইটা, আবার আমরা এটার জন্য এইটা আমরা পাই। এগুলো আমরা যখন দেখো এখন মাইনাস পাই বাই 2 হতে পাই বাই 2 সীমার মধ্যে লেখচিত্র অংশ নির্ণয়ের জন্য এটি তালিকা তৈরি করি। হ্যাঁ, তালিকা তৈরি করার জন্য আমরা এটা পাই আর কি। হ্যাঁ, তো মাইনাস পাই বাই 2 হতে পাই বাই 2 সীমার মধ্যে ফাংশন লেখচিত্র অংশ দেখতে যেমন পাই বাই 2 হতে 3 পাই বাই 2 সীমার মধ্যে এবং মাইনাস 3 পাই বাই 2 হতে মাইনাস পাই বাই 2 সীমার মধ্যে একই রকম হবে, তখন আমরা যে গ্রাফটা আঁকতে পারবো, x অক্ষ ক্ষুদ্রতম বর্গের এক বাহুকে পাই বাই 24 180 কে 24 দ্বারা ভাগ করে যা হয় সেটাকে আমরা এক বাহু ধরলাম, ও অক্ষ বরাবর 10 বাহুকে এক একক ধরে লেখচিত্রটা অঙ্কন করে, অর্থাৎ আমরা বিন্দুগুলো এখানে স্থাপন করলে এই আমরা গ্রাফটা পাই। তোমরা হিসাবটা কিন্তু ক্যালকুলেটরে করবা, করার পরে তোমরা x এর যে কোনো মানের জন্য তোমরা যে y মানটা আছে ওই মানটা বসালে গ্রাফটা এরকমই হয়। লেখচিত্রটি অবিচ্ছিন্ন নয়, কন্টিনিউয়াস না। দেখো একটা শেষ হয়েছে আরেক, মানে একটা শেষ আবার শেষ আবার শেষ, এই কারণে এটা ডিসকন্টিনিউয়াস, অর্থাৎ অবিচ্ছিন্ন নয় বা বিচ্ছিন্ন। x এর মান পাই বাই 2 এর বীজগণিত করলে লেখচিত্রটি বিচ্ছিন্ন হয়ে যায়। ফাংশনটি ডোমেন আর দেখো যার জন্য 0 হবে সেটা বিয়োগ, এটা প্রথমেই আমরা প্রথম ক্লাসে না জানি দ্বিতীয় ক্লাসে আমরা এটা বের করছি। তোমরা দ্বিতীয় ক্লাসটা গত ক্লাসটা দেখবা আর কি, গত ক্লাসে দেখলে তোমরা এটা কেন বিয়োগ করছে তোমরা বুঝতে পারবা। আবার ফাংশনটি রেঞ্জ আর, যেহেতু tan n পাই প্লাস x ইকুয়াল টু tan x, সেহেতু প্রতিটি শাখা এত সীমার মধ্যে আঁকা শাখাটি অনুরূপ, অর্থাৎ প্রত্যেক 90 ডিগ্রির জন্য তোমার গ্রাফটা একই রকম আসবে। দেখো প্রত্যেক 90 ডিগ্রির জন্য গ্রাফটা একই আসছে, গ্রাফটা একই আসছে, গ্রাফটা একই আসছে। এটি একটি পর্যায়ভিত্তিক ফাংশন যার পর্যায় tan এর পর্যায় তোমরা জানো পাই। লেখচিত্র অসীম ডট, অর্থাৎ এই মানের ক্ষেত্রে তার মানটা ইনফিনিটি আসতে পারে। তো আশা করি তোমরা এই অঙ্কটাও বুঝেছো। একইভাবে tan এর মতো করে তোমরা cot এরটা বের করে তোমরা করবা। একইভাবে তোমরা এই 6টা অনুপাত দিয়ে যে মান বের করছে ক্যালকুলেটর ব্যবহার করে তোমরা এই 6টার সমাধান তোমরা করবা। তো আশা করি 6টা ত্রিকোণমিতিক অনুপাতের লেখচিত্র যদি তোমরা ক্যালকুলেটরের সাহায্যে নির্ণয় করতে পারো, তাহলে আমরা এই অধ্যায়ের অঙ্কগুলা করা আমাদের জন্য খুবই সহজ হবে। তো সকলে সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। পরবর্তী ক্লাসে আমন্ত্রণ জানিয়ে সকলকে আবারও ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।